এলাকার মানুষ, প্রতিবেশী তাদের থেকেই পালাতে চান, তখন পরিষ্কার ভবানীপুরের পরিস্থিতিও যে ভালো নয় তার দলের জন্য বা তার জন্য, এটা প্রমাণ দিয়েছিল। 77 ওয়ার্ড, যেটাকে ববি হাকিম গর্বের সঙ্গে মিনি পাকিস্তান বলেন, যেখানে বাঙালি হিন্দু এবং মুসলমান তারা যদি ঢোকেন মনে হয় যেন তারা অন্য দেশে ঢুকে পড়েছেন। এই প্রথমবার বাঙালি দেখলে যে ধর্ণা মঞ্চ 5 স্টারের মতো হয় আর পর্দা ওঠে আর নামে, যেমন সিনেমা হলে হয়, যাত্রায় হয়, নাটকের মঞ্চ হয়। তৃণমূলের নেতারা বলছেন বিড়ি গুটখার খরচ, পান সিগারেটের খরচ ডেলি 50 টাকা। এটা আমরা ভালো আছি। পড়াশোনা যারা মুসলমান সমাজ, যাদের একটু সামাজিক জ্ঞান আছে, যারা বোকা মানতে চাইছে না, তারাও যুদ্ধ ঘোষণা করেছে। দেখুন, আমরা বলছি চুরি চুরি লুটের ভোটে তৃণমূল যেতে, মানুষের ভালোবাসার ভোটে তারা যেতে না। কি বলে ভোট চাইবেন? আমরা আরো বেকার তৈরি করবো তাই তৃণমূলকে ভোট দিন। আমরা আরো পরিষ্কার মহিলাদের সম্মান, মান, ইজ্জত, অধিকার আরো সর্বনাশ করব, তাই 2026-এ তৃণমূলকে আবার নিয়ে আসুন। কুণাল ঘোষ মানে কিন্তু এন্টারটেনমেন্ট। কুণাল ঘোষকে কেউ সিরিয়াসলি নেয় না। পশ্চিমবঙ্গের সব থেকে বড় ডিজাস্টারের নাম তো তৃণমূল, তো মানুষ বলেন, স্বীকার করেন। বঙ্গে 22 গজের লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দল তারা প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করে নিয়েছে। আমরা একেবারে নজর রাখবো হাওড়ার দিকে, হাওড়া শিবপুর, এবং সেই শিবপুরে এবারের লড়াই চতুর্মুখী। বিগত নির্বাচনে ত্রিমুখী লড়াই হলেও 2026-এর এই হাই ভোল্টেজ নির্বাচন, যেখানে চতুর্মুখী লড়াই হতে চলেছে, এবং সেই চতুর্মুখী লড়াইতে এখনো পর্যন্ত নিশ্চিত করে 3 জন প্রার্থীর নাম জানতে পারা গেছে। একদিকে বিজেপির রুদ্রনীল ঘোষ অভিনেতা, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের রানা চট্টোপাধ্যায় এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের জগন্নাথ ভট্টাচার্য। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বিজেপির যিনি প্রার্থী, অর্থাৎ অভিনেতা রুদ্রনীল ঘোষ। দীর্ঘ সময় আপনাকে দেখেছি যে জেলা থেকেই আপনি শহরে এসছেন, শহরে এই যে স্ট্রাগল, এবং তারপরে এবার জেলার ভূমিপুত্রকেই বিজেপি প্রার্থী করলো, এটা কিভাবে দেখছেন? ডেফিনেটলি, মানে এটা তো আমার দিক থেকে অত্যন্ত ভালো লাগার একটা ব্যাপার। প্রত্যেকেই চায় তার নিজের শিকড়ের সঙ্গে থাকতে, বিশেষ করে তার নিজের বেড়ে ওঠা পরিচয়, পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, যে অলি বা যে গলিগুলো আপনাকে বেশি চেনে, সেখানটা তার মধ্যে তো স্বাচ্ছন্দ্য মানুষ খুঁজে পায়। দেখুন, রাজনৈতিক কারণে দল যেখানেই দায়িত্ব দিত সেখানেই পরিষ্কার সেটা প্রার্থী হওয়া বা কাজ করা, সেটা তো করতেই হতো যে কোনো সাংগঠনিক দলের, যেটা নিয়ম। কিন্তু এই ক্ষেত্রে যখন দল আমায় প্রার্থী হিসেবে শিবপুরের জন্য বলে, তখন বাড়তি ভালো লাগা তৈরি হয়। কারণ ওখানে যারাই রয়েছেন শিবপুরের বাসিন্দা, তারা আমার যেন কেউ ভোটার নয়, তারা প্রত্যেকেই আমার প্রতিবেশী, আমার জেঠু, কাকু, দাদা, বন্ধু, মাসি, পিসি, তারাই আর কি রয়েছেন, যারা আমায় ওখানে বড় হয়ে উঠতে দেখেছেন। আমার সামাজিক যে কাজ করা, সেগুলো ছোটবেলা থেকে সবাই জানেন। বাবা মা শিক্ষক ছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে থিয়েটার মানে সংস্কৃতি চর্চা, সেটা হাওড়ার মাটি থেকে শেখা, ছাত্র রাজনীতি, তো পুরোটাই আমার যেখানে। তো সেখানে যখন প্রার্থী করা হয় তখন সেটা একটা বাড়তি অক্সিজেন এবং বাড়তি ভালো লাগা তৈরি করায়। তো ধন্যবাদ জানাতে চাই আমার দলের যারা রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, তাদের সবাইকে। দুটো জায়গায় লড়াই, একদিকে আপনি ভবানীপুরে একসময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আজকে নিজের গড়ে লড়াই। দুটো লড়াইয়ের মধ্যে কোনটাকে এগিয়ে রাখবেন? নিজের একেবারে যেখানটার আপনার জন্ম, ছোটোবেলা থেকে বেড়ে ওঠা এবং কলেজ, বিশ্ববিদ্যালয়, ঠিক ওই জায়গায়, ওই ঠিকানা থেকেই তো, কলকাতার ভবানীপুর এবং আপনার নিজস্ব কেন্দ্র, কোথাও মনে হচ্ছে সহজটা কোথায় হবে? এই নতুন যেখানে প্রার্থী হলে, মানে আপনার যেখানে জন্ম, যেখান থেকে আপনার শিক্ষা, যেখান থেকে আপনার অভিনয় জগতে পা রাখা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ভবানীপুর 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের মাটি, নিজের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নন্দীগ্রামে। কখন একজন মানুষ তার নিজের মাটি ছেড়ে পালায়? যখন সেখানে দেখে যে গন্ডগোল আছে, জিততে পারবো না। তিনি ওই দলের মালিক বা মালকিন, তার ইচ্ছাতেই কে কোথায় দাঁড়াবে ঠিক হয়, আর তিনি কোথায় দাঁড়াবেন সেটা তিনি নিজেই ঠিক করতে পারেন, অন্য কারোর উপর নির্ভর করে না।
তো যখন একজন মানুষ নিজেই নিজের এলাকার মানুষ, প্রতিবেশী, তাদের থেকেই পালাতে চান, তখন পরিষ্কার ভবানীপুরের পরিস্থিতিও যে ভালো নয় তার দলের জন্য বা তার জন্য, এটা প্রমাণ দিয়েছিল। তো ফলত তিনি নন্দীগ্রামে যান এবং সেখানে সবাই জানেন যথারীতি শুভেন্দু অধিকারীর কাছে তিনি পরাজিত হন। এবার অঙ্কটা হলো যে ভবানীপুরে নামেই শোভেন্দু চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, আসলে লড়াই তো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে প্রথম কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছাড়লেন কেন? তো তার মানে তার হেরে যাওয়ার ভয় ছিল, তাই নিজের মাটি তিনি ছেড়েছেন, নিজের প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে ছেড়ে পালিয়েছেন অচেনা জায়গায়। নাম্বার 2 হচ্ছে ভবানীপুরে ফলাফলে দেখা যায় যে 28,000 ভোটে প্রায় আমি হেরেছে। ভালো কথা। কোন দুটো জায়গার? 8টা ওয়ার্ড, তার মধ্যে 2টো ওয়ার্ডের জন্য আমি হারি, বাকি ওয়ার্ডগুলোতে আমাদের ফলাফল ভালো, বেশ কিছু জায়গাতে জিতেইছি। তাহলে কি এমন হলো? 77 ওয়ার্ড, যেটাকে ববি হাকিম গর্বের সঙ্গে মিনি পাকিস্তান বলেন, যেখানে বাঙালি হিন্দু এবং মুসলমান তারা যদি ঢোকেন মনে হয় যেন তারা অন্য দেশে ঢুকে পড়েছেন। সেই জায়গাতে ভোট হয় হচ্ছে নিজেদের ইচ্ছা মতো, তো যেন ভারতবর্ষের বাইরের একটা দেশ। তো সেইভাবে ছাপ্পা ভোটই সেখানে হয়, নিজেদের ইচ্ছার ভোট হয়, কেউ কিছু বলতে পারে না। চুরি চুরি লুট হলে সেখান থেকেই আমাকে শুধুমাত্র একটা ওয়ার্ড থেকে 22,000 ভোটে হারিয়ে দেওয়া হয়। এবং ববি হাকিমের ওয়ার্ড, সেখান থেকে 5,500 ভোট, সেখানেও এই 77 ওয়ার্ডের মতোই একটা পরিবেশ। এবং 3বার আমার উপরে অ্যাটাক করা হয়েছিল, প্রাণঘাতী হামলা, যা আপনারা সবাই জানেন। তাহলে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে চলে গেল। ভবানীপুর 2021-এ বিজেপির ক্যান্ডিডেট রুদ্রনীল ঘোষের ওপরে এমন একটা আক্রমণ হলো যেখানে প্রাণঘাতী আক্রমণ বলা যায়। এত কিসের ভয়? আসলে তৃণমূলের হেরে যাওয়ার ভয় ছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আগে বুঝতে পেরেছিলেন, এবং তার একমাত্র ভরসা ছিল হচ্ছে ভুয়ো ভোট। এবং এই 2026-এ এসআইআর এর দ্বার প্রান্তে এসে যদি এখনো 60 লাখ নাড়াচাড়া করছেন, কারা ভোটার হবেন না হবেন না সেটা কারাদের সামলাচ্ছেন দেশের বিচারপতিরা। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা তাদের সিদ্ধান্তের উপরেও পরিষ্কার এই মুহূর্তে বাকি এই 60 লাখ ভোটার কারা ভোটার হবেন তথ্যগত অসঙ্গতির পরে তারা ঠিক করবেন। আর তার আগে যে প্রায় 65 লাখ নাম বাদ হয়ে গেছে, তার অধিকাংশ কারা যে ভোটটাকে আটকাবার চেষ্টা করেছিলেন এসআইআর হতে দেব না বলে, তারা মৃতদেহ ভোট, ডাবল কার্ড ভোট এবং যাদের ট্রেস বা খুঁজেই পাওয়া যায় না সেই ভোটার। এই 65 লক্ষ পশ্চিমবঙ্গ থেকে নাম বাদ হয়, জানিয়ে কেউ আপত্তি করে বলতে পারেননি এই দেখুন আমি আছি, আমার বাদ হলো। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া 65 লাখ, 65 লক্ষ, কারেক্ট। আর ভবানীপুর থেকেই এই 65 লক্ষের মধ্যেই বাদ আছে প্রায় 46 লক্ষ, 46,000। তো তাহলে 46,000 2021-এ আমায় ভোট দিয়ে হারিয়েছিল, যে ভোটগুলো ভুয়ো। তো সুতরাং এটা বুঝতেই পারা যাচ্ছে যে আসলে কঠিন লড়াই মানুষের ক্ষেত্রে। মানুষের তৃণমূলের যে পাপ, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা ছাড়া তারা থাকতে পারে না, যে অহংকার, যে হুমকি, যে ধমকির কালচার তারা পশ্চিমবঙ্গে প্রণয়ন করেছেন, মানুষকে লুট করা, তিনি হিন্দু বা মুসলমান, অধিকারের কথা যেই বলবে তার মতো খারাপ কেউ হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে ধর্ণা মঞ্চের নাটক করে এই প্রথম বাঙালি দেখলে যে ধর্ণা মঞ্চ 5 স্টারের মতো হয় আর পর্দা ওঠে আর নামে, যেমন সিনেমা হলে হয়, যাত্রায় হয়, নাটকের মঞ্চ হয়। তাই তো হলো বিচিত্র অনুষ্ঠান। সেখান থেকে তিনি বলে দিলেন যে এই যে আমরা আছি বলে পশ্চিমবঙ্গে আপনারা ভালো আছেন, দুঃখ, যন্ত্রণা, অভাব, কারখানা বন্ধ, শিল্প নেই, রোজগার নেই, চাকরি চুরি হয়, লোকজন পরিযায়ী হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন, বেকাররা চাকরি না পেয়ে চোখের জল নিয়ে ভাতার লাইনে দাঁড়াচ্ছেন, তৃণমূলের নেতারা বলছেন বিড়ি গুটখার খরচ, পান সিগারেটের খরচ ডেলি 50 টাকা, এটা আমরা ভালো আছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন যে যদি ভালো থাকতে হয় তাহলে আমাদের ভোট দিন, আর না হলে জানেন তো একটা কমিউনিটি আছে 1 সেকেন্ড লাগবে না, তারা ঘিরে ধরে 12টা বাজিয়ে দেবে। তার মানে তিনি আবার ছোট করলেন সংখ্যালঘু মুসলমানদের। তিনি প্রমাণ দিলেন যে পরিষ্কার হিন্দু মুসলিমের মধ্যে অশান্তি, দাঙ্গা লাগাবা দেশলাই তার হাতে। তাকে যদি ভোট না দেওয়া হয়, তিনি যতই পাপ করুন, তার নেতারা যতই চুরি করুন, তাকে যদি তুমি ভোট না দাও, তো তাহলে সংখ্যালঘু মুসলমানদের যেভাবে তিনি ব্যবহার করে বোকা বানিয়েছেন, যেটা আজকে আর বানিয়ে রাখতে পাচ্ছেন না,
যদি তাদের দলকে কেউ ভোট না দেয় হিন্দুরা, তো তাহলে মুসলমানদের দিয়ে আক্রমণ করিয়ে দেবে। মুসলমান সমাজকে এই জায়গায় পরিচিতি করালেন তিনি। এটা আমার বাংলার মুসলমান সমাজ। হ্যাঁ, দু একটা উগ্র চণ্ডালিকা মাথা গরমের কিছু লোকজন থাকে, যারা ওই শেখ শাহজাহান বলুন, শওকত মোল্লা বলুন, বা এই জাহাঙ্গীরদের মতো যারা তৃণমূলের ওই তোলাবাজি করে, বোম বন্দুক বারুদের রাজনীতি করে। মুসলমান সমাজ যাদের হাতে অস্ত্র ধরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি তো দেয় না, তাদের সোজা রাস্তায় তুলে আনতে চায় না, সহজ সরল মুসলমান সমাজকে বোকা বানিয়েছে। কারণ যারা গরিব মুসলমান পরিবার ছিল, তাদের প্রচুর যারা বাবা মায়েরা রয়েছেন তারা পড়াশোনা জানতেন না, তারা সেই মাথা থেকে তৃণমূলের পরানো টুপিটাকে খুলে ফেলতে চাইছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় টেনশনে পড়ে 70% হিন্দুদের তিনি 30% মুসলমান দিয়ে দাঙ্গা করিয়ে দেবে যদি না তৃণমূলকে ভোট দেওয়া হয়, সেই ভয় দেখাচ্ছেন। এটাতে না আরো তৃণমূলের ওপরে ঘৃণার নজরে দেখা শুরু করলো মুসলমান সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে। হিন্দুরা তারা আরো বেশি করে এককাট্টা হওয়া শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিদ্বেষমূলক একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এত ঘৃণ্য একটা থ্রেট, সেইটাকে দেখে। তো এই পরিবেশে কি পরিষ্কার কার লড়াই কঠিন? মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই কঠিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী কে? পশ্চিমবঙ্গের মানুষ। আর পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছেন যে পরিষ্কার আমাদের হয়ে লড়াই করতে গিয়ে এই কয়েক বছরে প্রায় 300-র উপরে বিজেপি কর্মী তাদের প্রাণ দিয়েছেন, তারা মাঠে ঘাটে পড়ে রয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝে গেছেন তিনি হিন্দু হোক আর মুসলমান হোক। ভারতবর্ষের 28টি রাজ্যের মধ্যে 20টি রাজ্যে যেখানে বিজেপি সরকার এসেছে, সেখানে এই কোথাও তৃণমূলের মতো লুটপাট, খুন, বোম বন্দুক দিয়ে ক্ষমতায় আসতে হয়নি বিজেপিকে। শান্তিপূর্ণ রক্তপাতীন ভোটে বিজেপিকে সেই রাজ্যে ক্ষমতায় নিয়ে এসেছেন হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি সবাই মিলে। তাই পশ্চিমবঙ্গের সেই বদলটা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সবাই এটা চাইছেন। তো ফলত দল যেখান থেকেই প্রার্থী আমায় করেছে, কোনো লড়াই সহজ বা কঠিন নয়। আর যখন মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী বলে দিয়েছেন, তাই বিরোধী রাজনৈতিক দল যাদের মধ্যে দিয়ে সাধারণ মানুষ এই সরকার পাল্টাবার স্বপ্ন দেখছেন, আমাদের লড়াইটা তো আরো অনেক মজবুত হয়ে গেল। মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের বিরোধী মানুষ, তৃণমূলের বিরোধী বিজেপি, যারা বাঁচবার কথা বলে, যারা ডেভেলপমেন্টের কথা বলে, দল, মত, ধর্ম, জীবিকা নির্বিশেষে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যা যা ভুল বোঝাবার চেষ্টা করেছিল, তাতে মুসলমানরা বুঝে গেছে হ্যাঁ সত্যিই তো বিজেপির এমন একটাও তো কোনো প্রকল্প নেই বিজেপি সরকারে, তা কেন্দ্রে বা রাজ্যে যে সরকারই রয়েছে, যা শুধুমাত্র হিন্দুদের বা যেখানে মুসলমানদের কোণঠাসা করা হচ্ছে, তাদের ভাত কেড়ে নেওয়া হচ্ছে, এমন তো কোনো প্রকল্প নেই। আবাস থেকে শুরু করে, রাস্তাঘাট শুরু করে, জল জীবন থেকে শুরু করে, বেকারদের স্বনির্ভর করবার জন্য যে যোজনাগুলো রয়েছে, যে প্রকল্পগুলো রয়েছে, যা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করতে দেননি, তা হিন্দু মুসলমান সবকটা যুবকের জন্য। এই লক্ষ্মীর ভান্ডারের থেকে বেরিয়ে এসে যাতে স্বনির্ভর হতে পারে মায়েরা বোনেরা, অন্যান্য বিজেপি বিরোধী যে রাজ্যগুলো সেখানেও চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, বন্ধ রেখে দিয়েছে লাখপতি দিদি প্রকল্প, যেখানে আমাদের গরিব হিন্দু মুসলমান মায়েরা তারা নিজেদের হাতের কাজ তৈরি করে, যে কাজ এই বাংলার মায়েরা জানেন, সেটা তৈরি করে তারা বছরে লাখ টাকা রোজগার করতে পারে সেলফ হেল্প গ্রুপগুলোর মাধ্যমে। লাখপতি দিদি সেটা হতে দেননি, তারা এটাকে চালু করতে চান। তারা জানেন যে সংখ্যালঘু মুসলমান জেনে গেছে যে এই মোদিজির এমন একটাও কোনো প্রকল্প নেই যে প্রকল্প মুসলমানদের বিরুদ্ধে বা মুসলমানদের বাদ দিয়ে রয়েছে। এই টুপি আর সিপিএম আগে পড়িয়েছিল, তৃণমূল আর পড়াতে পারছে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়াশোনা যারা মুসলমান সমাজ, যাদের একটু সামাজিক জ্ঞান আছে, যারা বোকা মানতে চাইছে না, তারাও যুদ্ধ ঘোষণা করেছে। তো তাই সেটা এই 21-এর ভবানীপুর হোক, সেখানে যদি ভুয়ো ভোট না হতো, তো তাহলে পরিষ্কার বিজেপির প্রার্থী হিসেবে আমি জিতে যেতাম। আর এই শিবপুর, যেটা আমার নিজের মাটি, সেখানেও তো একই জায়গা, এই একই চুরি, একই দুর্নীতি, একই তোলাবাজি। শিবপুরটাকে পরিষ্কার, শিবপুর না, হাওড়ায় পঞ্চায়েতে মানে কর্পোরেশন সিস্টেমটাকে বন্ধ করে দিয়ে হাওড়া শহরটাকে কার্যত ডাস্টবিনে বানিয়ে রেখে দিয়েছে তৃণমূল। জল জমলে বেরোয় না, পরিকল্পিত রাস্তাঘাট নেই, রাস্তাঘাট খোঁড়া, ড্রেনে নোংরা জমে রয়েছে, একটু বৃষ্টি হয়ে গেলে সেই জল মানুষের জীবনকে ছেয়ে ফেলছে, রাস্তাঘাটে তারা বেরোতে পারছে না, রোগ জীবনই ছড়াচ্ছে। যে ধাপা রয়েছে সেখানের কি অবস্থা, মিথেন গ্যাস জমে, আপনারা দেখেছেন বেশ কয়েক মাস আগেই
ফেটে গিয়ে প্রায় বাড়িঘর ধসে গিয়েছিল। কিসের জন্য? অপরিকল্পনার জন্য। তৃণমূলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই কর্পোরেশনের মাধ্যমে তোলাবাজি করা, বাড়ি ঘর দৌড় ইত্যাদি প্রভৃতি বানিয়ে টানিয়ে তার মাধ্যমে ঘুষের টাকা নেওয়া, প্রমোটিং রাজ করে সেখান থেকে টাকা তোলা, মানুষ মানে মরুক। তার থেকে নিষ্কৃতি পেতে চাইছেন হিন্দু মুসলমানরা, হাওড়ার মানুষেরা, শিবপুরের মানুষেরা। শিল্প সংস্কৃতি, তার বাইরে যে কলকারখানা, সেটা একটা বড় গুরুত্বপূর্ণ দিক হাওড়ার, সেটা ছিল। সেখানে তোলাবাজি, সেখানে অমুক তমুক, সেটা করে এমন একটা অবস্থা করেছে। এর আগে যে বিধায়ক ছিল, যাকে টিকিট দেওয়া হলো না ভয়তে, মনোজ তিওয়ারি, তোলাবাজিতে তার নামে পোস্টার পড়ে গেছিল হাওড়া টোটাল শিবপুর জুড়ে। সেই পোস্টার কি বিজেপি মেরেছিল নাকি সাধারণ মানুষ মেরেছিল? লুম্পেন মানে লুটেরা বাহিনী নিয়ে এই তৃণমূলের বিধায়ক মনোজ তিওয়ারি সে টাকা পয়সা তুলে বেড়াতো, মানুষকে শান্তিতে থাকতে দিত না, ক্রিমিনালদের নিয়ে ঘুরে বেড়াতো। তাই তাকে টিকিট দেওয়া হয়নি। তার জায়গায় টিকিট কাকে দিয়ে নিয়ে আসা হলো? এই রানাবাবু বলে একজনকে। এখানে একটা দাদা প্রশ্ন আছে, আমরা পরিসংখ্যান যদি দেখি 2021-এ একদিকে ভারতীয় জনতা পার্টির রথীন চক্রবর্তী, তৃণমূলের মনোজ তিওয়ারি, মার্জিন অফ ভোট ছিল প্রায় কাছাকাছি 30,000-এর। এসআইআর যখন 16ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হলো, সেখানে প্রায় 14,700 সামথিং ভোটার লিস্ট থেকে নাম সম্পূর্ণরূপে বাদ চলে গেছে, এটা ফিরে আসার কোনো জায়গা নেই। 28শে ফেব্রুয়ারি যে আবার যে খসড়া তালিকা প্রকাশ হলো, সব মানে পূর্ণাঙ্গ যেটা, সেখানে প্রায় 2200-র কাছাকাছি নাম এখনো পর্যন্ত বাদ হয়ে রয়েছে, যদি ওটা সাবজুডিস ডিলিটের মধ্যে রয়েছে। তাহলে 30,000 2021-এ 30,000 মার্জিন, আর এখানে 16,000 যদি বাদ দেওয়া যায়, তাহলে প্রায় কাছাকাছি 14,000 ভোটে আপাতত শিবপুরে বিজেপি পিছিয়ে আছে। আবার আমরা 24-এর লোকসভা যদি পরিসংখ্যান দেখি, সেখানে বিজেপি 2,500 ভোটে লিড দিচ্ছে। বাড়তি সুবিধা কি রুদ্রনীল ঘোষ পাবে এই শিবপুর থেকে? দেখুন, আমরা বলছি চুরি জোচ্চুরি লুটের ভোটে তৃণমূল জেতে, মানুষের ভালোবাসার ভোটে তারা জেতে না। হ্যাঁ, এবার কিছু মানুষ রয়েছেন যারা চোর এবং চুরিকে দেখা পছন্দ করেন, সেটা তাদের গণতান্ত্রিক ইচ্ছা। আমি অন্ধকারের দিকে তাকাবো না আলোর দিকে তাকাবো, সেটা তো আমার ইচ্ছা, আমার রুচি, আমার পছন্দ। তবে অন্ধকার এবং ক্রাইম বা অপরাধ, সেখান থেকে অধিকাংশ বাঙালি বেরিয়ে আসতে চান, নিজেকে মুক্ত রাখতে চান। তাই ফলত পরিষ্কার, আপনি যে পরিসংখ্যানটা বললেন যে প্রায় এসআইআর এর নাম বাদ গেছে প্রায় 30,000 মতো, কারেক্ট? 16,000। হ্যাঁ হ্যাঁ 16,000, হ্যাঁ, যাই হোক, কতটা বাদ ফাদ গেছে আর কি, যাই হোক না কেন, তো যেটাই রয়েছে সেটাই পরিষ্কার। এই ভোটটা কি পরিষ্কার তৃণমূলের ভদ্রস্থ ভোট নাকি তৃণমূল যা পেয়েছে? আপনি ভোটটাকে নিরপেক্ষ করে দিন, পুলিশকে নিরপেক্ষ করে দিন, যাতে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে। কি দাঁড়াবে? অধিকাংশ বিধানসভাতেই তৃণমূল মুখ থুবড়ে পড়বে। ঠিক হাওড়া শিবপুরে জায়গায় তাই। আমার হাওড়া শিবপুরের মানুষজনদের উপরে পরিষ্কার আমার ভরসা রয়েছে। রানাবাবু, তিনি তো এমএলএ ছিলেন হচ্ছে বালির, তিনিও মনোজ তিওয়ারির মতো এমন কাজ করেছেন, ফলত তাকে দাঁড় করালে বালির লোকেরা হারিয়ে দেবে, তাই তাকে উঠে পালিয়ে আসতে হচ্ছে এই শিবপুরে। মানুষ জানেন শিবপুর বালি তো পাশাপাশি এরিয়া, কে কোথায় কি ঘাপলা করছে, কি কাজ করছে, কে তোলাবাজি করছে বা কে অকর্মণ্য, সেটা তো মানুষ জানেন। মানুষ নিষ্কৃতি পেতে চাইছে এই তৃণমূলের সরকারের কাছ থেকে। আর তারা ডিনায় ডুবতে চায় না। আর তারা পরিষ্কার বেকার ছেলেদের শুধুমাত্র ভাতার লাইনে দাঁড়িয়ে রোজগারহীন কাজহীন অবস্থায় দেখতে চায় না, যে পরিযায়ী হয়ে অন্য রাজ্যে চলে গেল, বাবা মাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে, বউ বাচ্চাকে ছেড়ে। আর বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, সেখানে যে অর্থনৈতিক যে উন্নতি, সেটা মানুষ কিন্তু দেখে নিয়েছেন, যেটা পশ্চিমবঙ্গে করতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। তো তা পরিষ্কার, তার বিরুদ্ধে মানুষ তো ভোট দেবেন। তৃণমূলের বিরুদ্ধে যে ভোট, সেই ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষ নিয়ে দেবেন, কারণ তারা জানেন যে বামেদের ভোট দিয়ে কোনো রকম লাভ নেই, সেই ভোটে কোনো কিছুই হবে না, সেই ভোটটা নষ্ট করা। আর বামেদের আরো ভোট দেওয়া মানে হচ্ছে তৃণমূলের হাত শক্ত করা, ভোট কেটে। শিবপুর তো মূলত একটা শিল্পাঞ্চল এরিয়ার মধ্যেই পড়ে, হাওড়া শিবপুর। তো সেই শিবপুরে যেখানে আমরা দেখছি রানা চট্টোপাধ্যায়, তিনি এর আগে বালির যে প্রার্থী ছিলেন, জয়ী হয়েছেন, কিন্তু প্রশ্ন উঠছে যে এই রানা চট্টোপাধ্যায়ের নতুন করে এই শিবপুরের যে পরিচিতি তৈরি করতে হবে, যে সময় লাগবে, সেই জায়গা থেকে তো রুদ্রনীল ঘোষ তাহলে অনেকটাই এগিয়ে, বিশেষ করে পরিচিতির তার ব্যক্তিগত অর্থাৎ অভিনয় জগৎ
তার নিজস্ব জায়গা, যেখান থেকে তার জীবনের শুরু করেছিল, পড়াশোনা থেকে অভিনয় জগৎ। তো এই রানা চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষের সাথে লড়াইটা হবে, না দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লক সেই 71 থেকে জিতে আস্তে আস্তে এখন হারতে জগন্নাথ ভট্টাচার্য আবারও তাকে প্রার্থী করা হয়েছিল, গতবারেও তিনি প্রার্থী ছিলেন। তার লড়াইটা তাহলে কার সাথে হবে? তৃণমূল ভার্সেস বিজেপি, না বিজেপি ভার্সেস আদার্স? না দেখুন, বেসিক্যালি INDIA দিল্লির জোট তো এই বামেরা এবং তৃণমূল, যে তৃণমূল বামেদের নাকি খুন করে, মারে, লুট করে, তাদের সঙ্গে তো পশ্চিমবঙ্গে কুস্তি আর দিল্লিতে গিয়ে দোস্তি, এ মানুষ জেনে গেছে। জগন্নাথবাবু ব্যক্তিগতভাবে কেমন, ভালো কি না কি, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। মানুষ প্রার্থীর সঙ্গে সঙ্গে সারাক্ষণ অবশ্যই দেখেন হচ্ছে যে ঝান্ডাটা কার, তার মধ্যে আমি আমার বিশ্বাস বা অধিকার ফিরে পাবো কিনা। বামেদের এই রাজ্যে পরিষ্কার কোন রকম অস্তিত্বই নেই। কার দ্বারা নেই? মানুষের দ্বারা নেই। তারা বামেদের এই বড় বড় কথা, বড় বড় যে প্রলোভন তারা 34 বছর ধরে দেখিয়ে দিয়েছিলেন, সেখান থেকে যে আসলে মানুষ কিছুই পাননি, সেই কারণেই তো বামেদের ফেলে দেওয়া হলো। তারা ফেলেছেন, কারেক্ট? তো তাই জগনবাবুরা নিজেদের অভ্যাস মতো জায়গায় দাঁড়ান। যেভাবে বামেরা পরিষ্কার দেখবেন টেলিভিশন চ্যানেলে গিয়ে খুব বড় বড় কথাবার্তা বলেন, অথচ বাজারে তাদের পরিষ্কার সিট দেন না মানুষ। এটা কি বিরোধীরা পরিষ্কার বলে যে ওদের দেবেন না? মানুষ ফিল করে নিয়েছে বামেদের নেতা আছে, ভোটার নেই। এবার পরিষ্কার ওই তাদেরই যে নেতা এবং ক্যাডার যারা রয়েছেন, তাদেরই পরিবারে যদি কিছু ভোট তাদের পড়ে তো পড়বে, কিন্তু এই ভোটটাও তারা নিজেরা দিতে চাইছেন না। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে পরিষ্কার আমাকে যত না ভারতীয় জনতা পার্টির যারা হাওড়ার কর্মীরা ফোন করেছেন, তার থেকে 2 গুণ 3 গুণে বেশি হাওড়ার সাধারণ মানুষ সবাই ফোন করেছেন, যারা কোনো রাজনীতি করেন না। আর যদি রাজনীতি কারা করেন ফোন করেছেন বলবো, তাহলে বলবো সব থেকে বেশি ফোন করেছে বামেরা হাওড়া থেকে, এবং তার সঙ্গে সঙ্গে ফোন করেছে তৃণমূলের বড় বড় নেতারা। আপনাকে হাওড়ায় স্বাগত এবং শুভেচ্ছা রইল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা যখন ঘোষণা করছে, সেই ঘোষণায় দেখা গেল পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের নাম নেই, কিন্তু সেই তালিকায় রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তাহলে যদি তাই হয়, তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে বেহালা পশ্চিম থেকে সরিয়ে দিল কেন? মানিক ভট্টাচার্যই বা টিকিট পেল না কেন? কোথাও কি মনে প্রশ্ন উঠছে না যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দেয়নি, কিন্তু শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী তাকে টিকিট দেওয়া হলো, পার্থ চট্টোপাধ্যায়কে এবং মানিক ভট্টাচার্যকে টিকিট দেওয়া হলো না? তাহলে কি কোথাও কি ভয় পাচ্ছে যে এই দুর্নীতির ইস্যুতেই মূলত তারা কুপকাত হয়ে যেতে পারে? কি মনে হয় আপনার? না দেখুন, তৃণমূল তো দুর্নীতি থেকে বেরোতে পারবে না, তার সব থেকে বড় উদাহরণ তো এটাই। আপনি বলুন যে পার্থবাবু মানিকবাবুকে টিকিট দেননি, এই তো কথা। কিন্তু পার্থবাবুকে তো মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বিধানসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ফেরত এনে প্রমাণ করেছেন যে বাংলা নিজের চোরকে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? সেটা প্রমাণ করেছে। এই পরেশবাবু নিজের মেয়েকে পরিষ্কার চাকরি পাইয়ে দিয়েছিলেন, তাকে টিকিট দিলেন। বিভিন্ন রকম করেছেন, প্রচুর লোকজন রয়েছে যাদের নামে মার্ডারের অভিযোগ রয়েছে, তাদেরও টিকিট দিয়েছেন। দেখুন, তৃণমূল ক্রাইম থেকে বেরোতে পারবে না। তৃণমূলের হয়ে বহু জায়গা থেকেই পরিষ্কার ক্যান্ডিডেট হতে চায়নি ভদ্রলোকেরা। তাদের প্রচুর লোকজন, প্রচুর শিল্পী, প্রচুর কবি, প্রচুর গায়ক গায়িকাকে মোটা টাকার সঙ্গে অফার করা হয়েছিল সিট। কি হয়, তৃণমূল বিভিন্ন সময় বিভিন্ন কিছু করে, কখনো চাল চুরি, কখনো ডাল চুরি, কখনো কয়লা চুরি, কখনো বালি চুরি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোন কুড়িটাকে প্রেফার করছেন, কোন চোরকে প্রেফার করছেন, তাদেরকেই টিকিট দিয়েছেন। আর বাকি 2-1 চোরকে রেখে দিয়েছেন রেস্টে। হয়তো পার্থ চট্টোপাধ্যায়কে মেয়র করতে পারেন পরবর্তী ক্ষেত্রে। মানিক বাবুকে তারা ভাবছেন যদি ক্ষমতায় আসে ওকেই আবার শিক্ষায় নিয়েছে নতুন করে চুরি করবো, সে বুড়ো বালি। তারা ফিরতে পারবেন না, তারা জানেন। কি বলে ভোট চাইবেন? আমরা আরো বেকার তৈরি করবো, তাই তৃণমূলকে ভোট দিন। আমরা আরো পরিষ্কার মহিলাদের সম্মান, মান, ইজ্জত, অধিকার আরো সর্বনাশ করব, তাই 2026-এ তৃণমূলকে আবার নিয়ে আসুন। আমরা আরো চাকরি চুরি করব, সেই জন্য তৃণমূলকে ভোট দিন। কি বলবেন তারা? কি বলে ভোট চাইবেন? আমরা আরো ক্রিমিনাল আর পুলিশ এক টেবিলে বসে ভাত খাওয়াবো, ক্রিমিনালদের হুঙ্কারে আপনাদের পাড়ায় আরো বেশি জবুতবু হয়ে থাকতে হবে, থানাগুলোকে তৃণমূলের পার্টি অফিস বানাবো, সেই জন্য তৃণমূলকে ভোট দিন। কি বলে তারা ভোট চাইবেন?
নাকি বলবেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের ওপরে লোন করে করে আমরা চুরি করে 12টা বাজিয়ে যেভাবে 80,000 টাকা প্রত্যেকটা মানুষের মাথার ওপর লোন করেছি, সেই লোন যাতে আরো বাড়িয়ে সর্বনাশ করতে পারি, সেই জন্য তৃণমূলকে ভোট দিন। তৃণমূল কি বলে ভোট চাইবে? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে ভোট না দিলে মুসলমান সমাজকে খেপিয়ে দাঙ্গা লাগিয়ে দিতে পারে হিন্দুদের বিরুদ্ধে, তাই তৃণমূলকে ভোট দেওয়ার কথা মঞ্চ থেকে বলেছেন। আমি বলছি না, চালান সেই বক্তব্য। তাতে কি একা শুধুমাত্র হিন্দুরা একত্রিত হয়েছে, রেগে গেছে? হ্যাঁ, মুসলমান সমাজ তারা কি খুব আনন্দ পেয়েছে নাকি কথা শুনে? মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে হয় তারা এতটাই বোকা বানিয়েছেন কদিন ধরে? কিছু লোক রয়েছে তারা মুসলমান সমাজেরই লোক, তারা মুসলমান সমাজ যাতে অন্ধকারে ঢুকে থাকে, নিজেরা পরিষ্কার পয়সা করে তৃণমূলের থেকে খেয়ে সর্বনাশটা করেছে মুসলমান সমাজে। আজকে তো মুসলমান সমাজ জেনে গেছে যে হিন্দুদের মতো আমাদেরও চাল ডাল চাকরি আবাস সব চুরি হয়েছে, আমরা পরিযায়ী হয়েছি। আজকে এই সময় পরিষ্কার বিকালবেলার পর যখন ইফতার করছে লোকজন, অধিকাংশ আমাদের পশ্চিমবঙ্গের মুসলমান ভাইরা পশ্চিমবঙ্গের বাইরের অন্য রাজ্যে বসে ইফতারটা করছে, ফল খাচ্ছে। এখানে বসে তার আব্বু আম্মি চাচার সঙ্গে বসে খেতে পাচ্ছে না। কাজ কে দায়ী জানে না তারা? সবাই জানে যে তামান্না খাতুনকে তৃণমূলই বম ছুড়ে মেরেছিল। তারা জানে যে মুসলমানদের তারাই সর্বনাশটা করেছে। সবাই একত্রিত, এদের কেউ রাখতেই চায় না। তো ফলত ওরা যে যা খুশি বলছে বলে যাক, কিছু যায়নি। মানুষ একত্রিত। এই কদিন আগেই তো পরিষ্কার তৃণমূল বলেছিলেন একটাও লোক হবে না, অমুক তমুক। ব্রিগেডে যে জনসভা, সেটা তো পরিষ্কার তৃণমূলের ভিত নাড়িয়ে দিয়েছে। যাবতীয় মিথ্যে কথা সেগুলো তো কেঁপে গেছে, চুপ হয়ে গেছে তারা। কেন ভোট দেবেন তৃণমূলকে এটা কেউ বলে দিক, বলতে পারছেন না তারা। তাদের জন্য শুভেচ্ছা। বেলেঘাটায় পরেশ পালকে সরিয়ে কুণাল ঘোষকে প্রার্থী করা হয়েছে, কি বলবেন? পরস্পর হয়তো যা যা ক্রাইম করেছিল সেটার জন্য অ্যারেস্ট হয়ে যেতে পারে, সেই জন্য যিনি আগে থেকে অ্যারেস্ট হয়ে গিয়েছিলেন, যার অ্যারেস্ট হওয়ার অভিজ্ঞতা আছে, তাকে হয়তো নিয়ে এসেছে। দেখুন, কুণাল ঘোষ মানে কিন্তু এন্টারটেনমেন্ট। কুণাল ঘোষকে কেউ সিরিয়াসলি নেয় না। তিনি যা বলেন তাতে সমর্থনের থেকে বেশি পশ্চিমবঙ্গের জগৎজোড়া লোক সবাই এসে গালাগাল দিয়ে যায়। তো এবার তাকে যদি এরম পরিবেশ কারোর হয়, তাকে কি খুব সিরিয়াসলি নেয় বাঙালি, পশ্চিমবঙ্গের মানুষ? নেয় না তো। তো যাই হোক, কি হবে না হবে কেউ মাথা দেয় না। তিনি তৃণমূলের প্রোডাক্ট, তিনি মিথ্যে কথা বলেন, এ সবাই জানেন। ও মনে হয় যে মিথ্যেবাদী এবং চোট্টদের খুব একটা বেশি পছন্দ করেন না পশ্চিমবঙ্গের মানুষ, তিনি যে বিধানসভারই মানুষ হন না কেন বা ভোটার হন না কেন। তিনি চুজ করবেন আমি মিথ্যুক চোরজোচ্চোর তাদের রাখবো, তৃণমূলীদের জেতাবো, নাকি যে প্রবণতার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ চাইছে, বদল চাই, ইকোনমিক্যাল যে উন্নতি, সেইটাকে সামনে আনতে, বিজেপির হাতে ক্ষমতা, শাসন ক্ষমতা দিতে, সেই দিকেই তো ঝোঁকবার ক্ষেত্রে নিদান দিয়ে দিচ্ছেন মানুষ। তাই তৃণমূলের কে কোথায় দাঁড়ালো সেটা নিয়ে খুব একটা যায় আসে না। যেই দাঁড়াক, তিনি চোর বা চোরের পক্ষে সমর্থনকারী, এটা সবাই জানে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এ রাজ্যের শাসক দলের, এবং গত যে প্রার্থী তালিকা, সেখানেও দেখা গেল নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করার আগেই একে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সিপি, ডিজি, একের পর এক এসপি, এই যে বদলি, এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং বলেছেন রাজ্যে যদি কোনো বড় ধরনের ডিজাস্টার হয়, জল বা বিদ্যুতের যদি বড় কোনো সমস্যা হয়, তার দায় নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিতে হবে। কি বলবেন আপনি বিজেপি প্রার্থী হয়ে? দেখুন, প্রথম কথা যে চোরেদের সাংঘাতিক আপত্তি হচ্ছে দেশ থেকে পুলিশের চাকরিটা তুলে দেওয়া হচ্ছে না কেন, এই বলে। তৃণমূলেরও তাই। তারা যত 2 নম্বরি করবে, অন্যায় করবে, তার বিরুদ্ধে যেই কথা বলবে, সে নির্বাচন কমিশন বলুক, হাইকোর্ট বলুক, সুপ্রিম কোর্ট বলুক, সাধারণ মানুষ বলুক, সরকারি কর্মচারীরা বলুক, রাজ্য সরকারি, যারাই বলবে তাদের তৃণমূল পারলে মেরেই ফেলে। তাই ওদের কথা শুনে কি কোনো লাভ রয়েছে? জানি না কেন। আর ডিজাস্টারের কথা বললেন, পশ্চিমবঙ্গের তৃণমূল যে কটা দিন থাকবে সেই কটা দিনই সব থেকে বড় বড় ডিজাস্টার। পশ্চিমবঙ্গের সব থেকে বড় ডিজাস্টারের নাম তো তৃণমূল, তো মানুষ বলেন, স্বীকার করেন। আর এসব ডিজাস্টার দিয়ে কি হবে? ওনারা তো মাথা ব্যথা হচ্ছে কেন, এত পরিষ্কার মাথা ফাটছে কেন, বুঝতে পারছি না তো। উনি ওনার দলের হয়ে গিয়ে প্রচার করবেন, লোকে নিরপেক্ষ ভোট দেবে, যে যে দলকে পছন্দ করবে ভোট দেবে, তাতে পুলিশ নিয়ে ওনারা তো মাথা ফাটছে কেন? আসলে এই পুলিশকে ব্যবহার করেই
এই পুলিশকে দিয়েই ক্রিমিনালদের ভয় দেখিয়ে তিনি এই ভুয়ো ভোটটা করাতেন। এই অধিকাংশ জন যারা ট্রান্সফার হচ্ছে তারাই অপরাধের সঙ্গে জড়িয়ে, যারা মানুষকে যারা লুটপাট করছে, যারা ভোট লুটপাট করছে, তাদেরকে অ্যারেস্ট না করে তৃণমূলের কথায় তারা পুজো করেছে, তাই তাদের বদলিগুলো হচ্ছে, তাই ওনার মাথা ফেটে যাচ্ছে আর মানুষ হাসছে এটা দেখে। শিবপুরে আপনার প্রথম কাজটা কি হবে? আপনি ওখানে জিতে আসার পর আপনার শিবপুর অঞ্চলের প্রথম কাজটা আপনার কি হবে, যেটা দীর্ঘদিনে মানুষের সমস্যা, যেটা আজও মেটেনি, সেই কাজটা আপনার প্রথম কি কাজ হতে পারে? জল নিকাশি ব্যবস্থার বন্দোবস্ত করা। রাস্তাগুলো অত্যন্ত অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে, রাস্তার উপরে আজকে আধুনিক সময়ে অনেক বাড়ি তৈরি হয়ে গেছে, জল বেরোবার কোনো রাস্তা নেই। ড্রেনের ময়লা কোথায় গিয়ে পড়বে সেটা নেই। সবার আগে কি করে পরিচ্ছন্নতা তৈরি করা যায়, কারণ এখান থেকেই রোগ জীবাণু ছড়ায়, এখান থেকেই অসুস্থ হয়ে যান মানুষ। যারা অল্প অসুস্থ তারা বেশি অসুস্থ হয়ে পড়েন, নানাবিধ রোগ হয়, মৃত্যুও হয়, মানুষ পড়ে গিয়ে দুর্ঘটনা হয় রাস্তাঘাটে। আগে সেই বিষয়টাকে একটুখানি দেখা, এবং তারপর অবশ্যই এই ক্রিমিনাল বাজিটাকে বন্ধ করা, যেটা দিয়ে পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যের ক্ষেত্রে হাওড়ার যে কারখানা, যেটা হাওড়ার একটা বড় পরিচয়, তার বনদিয়ার সঙ্গে জড়িয়ে আছে কিন্তু এই পরিচয়টা, যাতে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের এই ডিস্টার্ব করা, ফলে তো প্রচুর লোক তো ব্যবসা তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ পেটের ভাতটা ওখান থেকেই আসে। স্বাস্থ্য এবং পেটের ভাত, এই দুটো দিক দেখাটা মনে হয় প্রাইমারি কাজ। এবং ক্রিমিনাল যতক্ষণ না দূর করা যাবে, তৃণমূল থাকা মানেই ক্রিমিনালদের আস্তানা, ততদিন এগুলো করা সম্ভব নয়। তাই প্রথম কাজ হচ্ছে দুটো, আর বাকি এলাকার মানুষের সঙ্গে কথা বলে, যারা জ্ঞানী এবং অভিজ্ঞ মানুষ, সাধারণ মানুষ যারা ওখানে ভোট দেন, যারা প্রত্যাশা রাখেন যে যিনি বিধায়ক হবেন তিনি আমাদের জন্য কিছু করবেন, কিছু ভাববেন, এটাই তো হওয়া উচিত, তারা বলে দেবেন আমায় কি করতে হবে। বাকি প্রাইমারি জিনিসগুলো হাওড়াবাসী হিসেবে, শিবপুরবাসী হিসেবে আমি এগুলো জানি, আমি এগুলো ফিল করি। আমিও বাকি অন্যান্য যারা আমাদের ভোটার বা সাধারণ মানুষ রয়েছেন হাওড়ার, তাদের মতোই এই যন্ত্রণাগুলোর মধ্যে আমাকেও যেতে হয়। শিবপুরে তাহলে খেলা হচ্ছে না, শিবপুরে খেলা বন্ধ হবে। ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের সাথে। তবে শিবপুর অঞ্চলে দীর্ঘদিন, শুধু শিবপুর নয়, শিবপুর হাওড়া দীর্ঘদিনে অনেক ধরনের সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো যত দ্রুত সমাধান করা যায় সেই পথে যেমন এগোবে, তার পাশাপাশি শিবপুর শিল্পাঞ্চল যাতে আবার পুনরুদ্ধার করা যেতে পারে সেই প্রচেষ্টা চালাবেন বিজেপি প্রার্থী জিতে আসার পর অবশ্যই বিধায়ক রুদ্রনীল ঘোষ। দেখার বিষয় 26-এর ভোট এই শিবপুরবাসী ঠিক কাকে বেছে নেয়। আজ এখানেই শেষ করছি, আবার পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে।